স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে সরকার। আগামী 14 নভেম্বর থেকে এসএসসি এবং 2 ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এই সময়সূচি প্রকাশ করে। পরীক্ষার সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-19 অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় 1.5 ঘন্টা। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য প্রতিপক্ষকে ফাঁসাতে সাভারের বক্তারপুরে হত্যা করা হয় নিরপরাধ এক নারীকে। মাত্র 5,000 টাকার বিনিময়ে হত্যার শিকার হন পারুল বেগম নামে ওই নারী। হত্যার পর প্রতিপক্ষের এনআইডি কার্ডের ফটোকপিও রেখে আসা হয় পরিকল্পনা অনুযায়ী, তবুও শেষ রক্ষা হয়নি। রোববার এই ঘটনার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করে পিবিআই। আরও জানাচ্ছেন মাসুদ আলাবনী। গেল 7 সেপ্টেম্বর ঢাকার সাভারের বক্তারপুরে খুন হন পারুল বেগম। স্ব-উদ্যোগে এই মামলার তদন্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। মরদেহের কাছে পাওয়া যায় বিল্লাল সর্দার নামে এক ব্যক্তির এনআইডি কার্ডের ফটোকপি। তদন্তে বেরিয়ে আসে এই খুনের মাস্টার মাইন্ড হালিম হাওলাদার। গ্রেফতারের পর হালিম হাওলাদার জানান, 20 সেপ্টেম্বরের বাগেরহাটের মোংলা থানার 6 নং চিলা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার হিসেবে বিজয়ী হওয়ার জন্য প্রতিপক্ষ বিল্লাল সর্দারকে ফাঁসানোর পরিকল্পনা করেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার সকালে হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন করে পিবিআই। আমার সাথে আছেন আজকে। পরিকল্পনা অনুযায়ী জামাল নামে এক ব্যক্তি পারুল বেগমের সাথে প্রেমের অভিনয় করে ও তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে সাভারের বক্তারপুরে স্বামী স্ত্রী পরিচয়ে গত 7 সেপ্টেম্বর বাসা ভাড়া নেন। ওই রাতেই জামাল ওন্না পেঁচিয়ে হত্যা করেন পারুলকে। ক্ষমতার তো কিছু না, সেই ইলেকশনে এমনি হারছে, আমরা ধরি নাই তো ইলেকশন পর্যন্ত আমরা ওয়েট করছি কায়দা দেখার জন্য। ইতিমধ্যে যে জামাল হাওলাদার এবং দর্জি মাস্টার মশিউর রহমান গত পরশু আদালতে চলে গেছেন। এ ঘটনায় মোট 3 জনকে গ্রেফতার করেছে পিবিআই। এছাড়াও পাওয়া যায় একটি অডিও যেখানে বিল্লালকে ফাঁসাতে আরও 2টি হত্যার পরিকল্পনা ছিল। যেই মামলাটি যদি ডিটেকশন না হতো অথবা বিল্লাল সর্দার যদি গ্রেপ্তার না হতো তাহলে আরো 2টা খুন হতো। ক্লুলেস মামলার তদন্ত নাটকীয় হলেও উন্মোচন করেছে পিবিআই। আর নির্বাচনের পর সোমবার গ্রেফতার করা হয় মূল পরিকল্পনাকারী হালিমকে। সহযোগী সহ হত্যাকারী জামালকে আগে গ্রেফতার। চট্টগ্রামের খুলশীতে ভবনের সামনে থেকে ভবন মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, নতুন ভবনের রংসহ বিভিন্ন নির্মাণ কাজের সুযোগ না দেয়ায় খুন করেছে ভবনের দারোয়ান হাসান। রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ভবন মালিক নিজাম। পুলিশের ধারণা মধ্যরাতে খুনের ঘটনা ঘটেছে। সকালে খবর পেয়ে পুলিশ এসে ভবনের সামনে পলিথিন মোড়ানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে দারোয়ান হাসান পলাতক রয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী 75 লাখ মানুষকে বিশেষ টিকা ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। এ বিষয়ে অনলাইন ব্রিফ করছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অব্যাহত থাকবে। অপেক্ষমান বয়স্ক ভ্যাকসিন গ্রহণকারীদের বসার ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকে নির্দিষ্ট স্থানে কমপক্ষে ভ্যাকসিন দেওয়ার পরে 30 মিনিট অবশ্যই অপেক্ষা করবে। নারীদের জন্য পর্দা ঘেরা জায়গায় ভ্যাকসিনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাদের টিকাদান কিভাবে পরিচালিত হবে সেটা হচ্ছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির সাথে আলোচনার সাপেক্ষে প্রতিটি ইউনিয়নে যে কোনো একটি ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ অথবা নিকটবর্তী প্রতিষ্ঠানে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন সাব সেন্টার 3টি টিমের দ্বারা এই ভ্যাকসিন দেওয়া হবে। পৌরসভা পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত যে ইপিআই টিকাদান কাজ চলছিল সেটা কিন্তু চলবে। সেখানে 2 জন ভ্যাকসিনেটর এবং 3 জন স্বেচ্ছাসেবী থাকবে। পৌরসভা এবং সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ পরিকল্পনা কর্মকর্তাদের সাথে সমন্বয় করে একইভাবে
এই ক্যাম্পেইন বাস্তবায়ন করবে। সিটি কর্পোরেশনে প্রতিটি ওয়ার্ডে 3টি বুথের মাধ্যমে এই ভ্যাকসিন দেওয়া হবে। স্থানীয় ব্যবস্থাপনায় যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা এটাকে বুথের সংখ্যা বাড়িয়েও নিতে পারেন, কমাতেও পারেন। এটা ওনারা ওনাদের ব্যবস্থা মতন ব্যবস্থা নেবে। টিকাদান টিম যেটা, সেটা ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিনেশন সেন্টারে 3টি বুথে 3টি টিম থাকবে। প্রতিটি টিমে 2 জন ভ্যাকসিনেটর এবং 3 জন স্বেচ্ছাসেবী থাকবেন। প্রতিটি উপজেলা পর্যায়ে প্রতিটি ইউনিয়ন 1500 বা তদূর্ধ্ব, পৌরসভা পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে 500 বা তদূর্ধ্ব এবং সিটি কর্পোরেশনে প্রতিটি ওয়ার্ডে 1000 বা তদূর্ধ্ব মানুষকে ভ্যাকসিনেশন করার জন্য আমরা লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছি। তবে ক্ষেত্র বিশেষে এবং সুবিধা অনুযায়ী এটার কম বেশি তারা করে নেবে। তবে আমাদের লক্ষ্যমাত্রা এটা, এই লক্ষ্যমাত্রা না হলে পরে আমরা আমাদের নির্দিষ্ট যে আমরা 75 লক্ষ টিকা দেব বলে ঠিক করেছি এবং নিয়মিত টিকাদান আরো 5 লক্ষ, সর্বমোট 80 লক্ষ টিকা, এটা তাহলে কিন্তু আমরা দিতে পারবো। রেজিস্ট্রেশন এবং এটার জন্য সবার ক্ষেত্রেই এনআইডি কার্ড থাকতে হবে। সুরক্ষা অ্যাপস এর মাধ্যমে যেভাবে আগে রেজিস্ট্রেশন করা হয়েছিল, আগে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে আমি আগেও বললাম যে তারাই শুধু আসবেন এবং টিকাদানের পরে অনলাইনে রেজিস্ট্রেশন সহ টিকার তথ্য আমাদের লিপিবদ্ধ করতে হবে এবং সকল তথ্য অবশ্যই দ্বিতীয় ডোজ টিকার পূর্বেই হালনাগাদ করতে হবে। তা না হলে আমরা এটা হিসাব রাখতে পারবো। টিকাদানের রিপোর্ট প্রস্তুত এবং প্রেরণ, এটা টিকাদানের টিম রিপোর্ট তৈরি করে নিজ নিজ উপজেলা এবং পৌরসভায় প্রেরণ করবে। এই রিপোর্ট ফর্মের একটা কপি টিকাদান কর্মী নিজের কাছে সংরক্ষণ করবেন এবং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে টিকাদান টিম রিপোর্ট তৈরি করে নিজ নিজ ওয়ার্ড, জোন, সিটি কর্পোরেশনে প্রেরণ করবে। এই রিপোর্ট আমাদের পরবর্তীতে জাতীয় পর্যায়ে মেইলে জানানো হবে বা প্রেরণ করা হবে, যা পরবর্তীতে বিশ্লেষণ করা সাপেক্ষে আমরা ফিডব্যাক বা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় 3 সাংবাদিক সহ 15 জন আহত হয়েছেন। উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া জানান, কসবা উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় নেতাকর্মী নিয়ে সকাল 9:30টায় একটি আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি কিছু দূর যাওয়ার পর পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় যুবদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এ সময় আহত হন 15 জন। পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমুকে আটক করেছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভূঁইয়া জানান, যুবদলের পদধারীরা একটি মিছিল বের করে। অনুমতি না নেওয়ায় পুলিশ বাধা দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। বিনা বাধায় বিনা পুলিশ উস্কানিতে পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, প্রায় 5-7 জনকে আটক করেছে এবং বিভিন্ন দিক দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে পুলিশ কর্ডন করে রাখছে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। রাজশাহী শহরের বাতাসে সূক্ষ্ম ধূলি ও বস্তুকণা বেড়ে যাওয়ায় বায়ু দূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। পরিবেশ অধিদপ্তরের কন্টিনিউয়াস এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশনের তথ্য বলছে, আন্তর্জাতিক মান অনুযায়ী রাজশাহীর অবস্থান এখন মধ্যমে। এ থেকে উত্তরণে কাজ চলছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন। বরাদ্দ করা হয়েছে অতিরিক্ত অর্থ। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। বিবর্ণ হয়ে উঠেছে রাজশাহীর সবুজ প্রকৃতি। বায়ু দূষণ কমানোই রাজশাহী বিশ্বের সেরা শহর হিসেবে স্বীকৃত, কিন্তু পরিবেশ অধিদপ্তরের উপাত্ত বলছে রাজশাহীর বায়ু দূষণ মাত্রা এখন সহনীয়, মানে আগের চেয়ে অবনতি হয়েছে দূষণ কমিয়ে আনার মানদণ্ডে। ওয়েস্টেজ যে সামগ্রীগুলি রাস্তাঘাটে পড়ে আছে, এর কারণেই কিন্তু আমরা সম্পূর্ণভাবে পরিবেশ ধ্বংস হচ্ছে। শতবর্ষী যে বৃক্ষগুলো, এগুলোকে নিধন না করে এগুলোকে রাস্তার মাঝ বরাবর রেখে যদি আইল্যান্ডগুলো করা যেত। রাজশাহীর বায়ু দূষণ মাত্রা বাড়ছে উন্নয়ন যজ্ঞের কারণে। পার্টিকুলেট ম্যাটার 2.5,
6.5 ও 7.5 বাড়ছে অস্বাভাবিক হারে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। আগামীতে এটি আরও বাড়বে বলছেন এই পরিবেশ বিজ্ঞানী। বাতাসে কিন্তু PM 2.5, PM 5, PM 7.5 চারপাশ থেকে আরও বেশি আসতে থাকবে, ড্রাই হয়ে যাবে। আমাদের যারা বাড়ির কনস্ট্রাকশনের কাজ করছে তাদেরকেও বলতে হবে আপনারা নিয়মিত সকালবেলায় উঠেই আপনাদের বাড়িতে স্প্রে করবেন। নির্মল বায়ুর শহরের অবস্থান আবারও ফিরে পেতে কাজ করছে সিটি কর্পোরেশন। সেজন্য বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র। যেই সমস্যাটুকু এখন নতুন করে আমরা 16 সালে পরে হারিয়েছি সেটা অর্জন করার জন্য বর্তমান পরিষদে আমাদের মাননীয় মেয়র মধ্যে আপ্রাণ চেষ্টা করছি। ইতিমধ্যে রাজশহরে আমরা ব্যাপকভাবে অতীতের ধারাবাহিকতায় সবুজায়ন করার জন্য প্রচুর বৃক্ষরোপণ করছি। কিছু অতিরিক্ত অর্থ বরাদ্দ আমাদের বাজেটে থাকবে, প্লাস আমাদের বন পরিবেশ মন্ত্রণালয় থেকে রাজশাহীর এই সমস্ত অ্যাক্টিভিটিজের জন্য 14 কোটি টাকার একটা বরাদ্দ আমাদের নামে আমরা পেয়েছি। বায়ু দূষণের মাত্রা কমিয়ে আনতে রাজশাহী নগরীর জন্য নেয়া প্রতিটি প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছে বৃক্ষরোপণ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এদিকে মহাসড়কে নির্মাণ কাজ ও যানবাহনের চাপ বাড়ায় কুষ্টিয়ায় বায়ু দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। দূষণের মাত্রা কোনো কোনো সময় দিল্লি ও ঢাকা শহরের দূষণের কাছাকাছি থাকছে। বায়ু দূষণে ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভুগছে মানুষ। দিনে দিনে ভয়াবহ আকার ধারণ করলেও দূষণ নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ চোখে পড়ছে না। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। কুষ্টিয়া জুড়ে 50 কিলোমিটার মহাসড়কে চলছে উন্মুক্ত নির্মাণ কাজ। এর মধ্যে শহর ঘিরে চলছে 4 লেনে উন্নীত করার কাজ, আর এতে বেড়েছে বায়ু দূষণের মাত্রা। সেই সঙ্গে দূষণ ছড়াচ্ছে যানবাহনের কালো ধোঁয়া এবং রাইস মিল সহ বিভিন্ন কলকারখানা ও আশপাশের ইটভাটার ধোঁয়ায়। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি কুষ্টিয়ার বায়ুমান পরিমাপ করে নির্ধারিত মানমাত্রার কয়েক গুণ ধূলিকণা পেয়েছে। বিশেষ করে মজমপুরে প্রতি ঘনমিটারে PM 2.5 এর মাত্রা মিলেছে 364.5 মাইক্রোগ্রাম। বায়ু দূষণ বেড়েছে, কাশি হয়, ঠান্ডা লাগে, চলতে গেলে সমস্যা হয়। ধুলাগুলা এইগুলা আছে, নাকে আসে, সর্দি কাশি সব কিছুই হয়, না নিঃশ্বাস নিতে হয়। মানুষের সঙ্গে দূষণের শিকার হচ্ছে জীববৈচিত্র্য। পেট্রোল পোড়ায় যে কালো ধোঁয়া আসে, এটার কারণেও অনেক শ্বাসকষ্টজনিত সমস্যা হয়ে থাকে। সমস্ত জীববৈচিত্র্য যে ধ্বংস হচ্ছে, যে সমস্ত কিছুই এই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বায়ু দূষণের কারণে। বায়ুর মান উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। কুষ্টিয়া জেলা শহরের বায়ুর মান উন্নয়নের জন্য ফিটনেসবিহীন গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সংস্কার এবং নির্মাণ কাজের সমন্বয় সাধন জরুরি। দিগন্ত রেখা থেকে সামান্য উপরে দূষিত বায়ুর যে স্তর আছে তার কারণে দৃষ্টিসীমা সীমিত হয়ে যাচ্ছে। এখনই যদি উদ্যোগ না নেওয়া হয় তাহলে ঢাকার বাইরের এসব ছোট ছোট শহরগুলো একসময় বায়ু দূষণের শীর্ষ তালিকায় চলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। আগামী বছরের ডিসেম্বরেই বহুল প্রত্যাশিত রেল যাবে পর্যটন শহর কক্সবাজারে। এরই মধ্যে কক্সবাজার রেল সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সংশ্লিষ্টরা বলছেন এই প্রকল্পের 65% কাজ শেষ হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম হয়েই যাবে দিনে রাতে কয়েক জোড়া ট্রেন। নয়নবুড়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড় ঘেঁষে নির্মিত হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রেল সড়ক। ইতিমধ্যে 65% নির্মাণ কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলেই নির্ধারিত সময়ে ট্রেন চালু করার প্রস্তুতি রয়েছে বললেন এই প্রকল্প পরিচালক। ইনশাআল্লাহ আমরা যদি 22 ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে পারি, ডিসেম্বরের মধ্যেই আমরা কক্সবাজারের ট্রেন চালু করব। ঢাকা থেকে চট্টগ্রামের বুক ছিঁড়ে প্রতিদিন কয়েক জোড়া ট্রেন যাবে পর্যটন শহর কক্সবাজারে। যাত্রাপথে পর্যটকদের চোখে পড়বে সবুজে ঘেরা পাহাড় আর বিভিন্ন জীবজন্তু। চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার হয়ে যায়, তো আমাদের অনেক সুবিধা হবে, খরচের দিকে সাশ্রয় হবে। কক্সবাজারও ট্রেন জার্নিটা করার সুযোগ হয়, খুব ভালো হয় আর কি। কক্সবাজার রেল লাইন চালু হলে পর্যটনের ব্যাপক প্রসার ঘটবে বললেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এই ব্যবস্থাটা চালু হওয়ার পরে প্রতিদিনকার যে দুর্ঘটনা সেটা কমবে, মানুষ সহজে কক্সবাজার যেতে আসা যাওয়া করতে পারবে এবং মানুষের অর্থ সাশ্রয় হবে। 215 কোটি টাকা ব্যয়ে কক্সবাজারে ঝিনুকের আদলে একটি আইকনিক রেলওয়ে স্টেশন ভবন নির্মিত হচ্ছে। 6 তলা এই ভবনে সব ধরনের সুবিধা রাখায় পর্যটকদের আরো আকর্ষণ বাড়বে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 5 জেলায় মা মেয়ে সহ 8 জন নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়। এর মধ্যে হবিগঞ্জে মারা গেছেন 3 জন। দুপুরে হবিগঞ্জের মাধবপুরে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে শিশুসহ 2 জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়। মাগুরার শালিখায় ট্রাক চাপায় ভ্যান যাত্রী মা মেয়ে নিহত হন সকাল 11টায়। মোটরচালিত ওই ভ্যানে শালিখা উপজেলা সদরে যাচ্ছিলেন তারা। এছাড়া রংপুর, মেহেরপুর, জামালপুরে 1 জন করে 3 জন নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়। এসব ঘটনায় আহত 13 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন 2 জন। প্রায় 2 মাস ধরে সারা দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার নিম্নমুখী। শনাক্তের হার কম হওয়ায় হাসপাতালেও কমেছে নতুন রোগীর চাপ। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 15 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে 4 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 4 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের করোনা ডেডিকেটেড হাসপাতালে 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতক্ষীরায় 1 জন, কুষ্টিয়ায় 3 জন ও বরিশালে 1 জন মারা গেছেন। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, স্থলবন্দর ও রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডাক্তার বানশীধর মিশ্র। সকালে বন্দর সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। এ সময় স্থলবন্দর ও রেলওয়ে শুল্ক স্টেশনকে নেপালের সঙ্গে বাণিজ্য ও মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে নেপালের পূর্ব ও দক্ষিণ অংশ বেশ কাছাকাছি। সেদিক দিয়ে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা যাচাই পরিদর্শন করছেন তিনি। আজ বিশ্ব পর্যটন দিবস। নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে দিবসটি। কক্সবাজারে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈকতের লাবণী পয়েন্টে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায়ও শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সি-বিচ এলাকা ট্যুরিজম পার্কে আলোচনা সভায় মিলিত হয়। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্ত উপজেলা তেঁতুলিয়াতেও নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। করোনার নেতিবাচক প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে প্রকৃতি কন্যা সিলেটের পর্যটন শিল্প। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের মেগা প্রকল্পের আওতায় ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় তৈরি করা হবে ভাসমান ঘাট, অত্যাধুনিক সুবিধা সহ নানা অবকাঠামো। আর চেরাপুঞ্জি যাওয়া আসার সুবিধার্থে ভোলাগঞ্জ শুল্ক স্টেশনে চলছে ইমিগ্রেশন চালুর প্রক্রিয়া। বহুমুখী এসব মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সিলেটের পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়, টিলা আর দিগন্ত বিস্তৃত চা বাগান সিলেটকে ঢেকে রেখেছে সবুজ চাদরে। এখানকার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃতির রূপলাবণ্যের অপূর্ব ভাণ্ডার, যা মুগ্ধ করে সবাইকে। তবে গেল 1 দশকে সিলেটের পর্যটন খাতে প্রসার ঘটলেও অপরিকল্পিত এই খাত নিয়ে পর্যটকদের রয়েছে অভিযোগ। ভালো রেস্টুরেন্ট হয় তাইলে আমার মনে হয় যারা বিদেশ দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য থাকা খাওয়া প্লাস হইলো ঘোরাটা আরো সহজ হবে। প্রশাসনের যে নিরাপত্তার যেটা আর কি, ওইটা আমরা এক্স্যাক্টলি পাচ্ছি না আর কি। সব জায়গায় দেখা যায় যে পুলিশ দেওয়া আছে অলরেডি, কিন্তু পুলিশ পাওয়া যায় না।
সংশ্লিষ্টরা বলছেন সাদা পাথর, জাফলং, বিছানাকান্দি, রাতারগুলের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোকে আরও পর্যটক বান্ধব করতে নেওয়া হয়েছে বেশ কিছু মহাপরিকল্পনা। প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে গড়ে তোলা হবে নতুন নতুন অবকাঠামো। এই মাস্টার প্ল্যানে অনেকগুলো উদ্দেশ্য আছে, বড় আকারে করা হচ্ছে। সেখানে শুধু দেশীয় পর্যটক নয়, বিদেশি পর্যটক যাতে আসে সে বিষয়ে বার্ডস আই ভিউতে দেখছে তারা। বিভিন্ন পর্যটন এলাকায় আপনি দেখবেন দেশে বিদেশে অনেক জায়গায়, সেটা হলো পর্যটকরা আসবেন, সে ওই এলাকার জনগণের বাড়িতে থাকবেন, তারাই নিজেরাই গাইড হিসেবে কাজ করবে, তারা সে সুবিধা দিবে। সিলেটের সীমান্ত ঘেঁষা ভারতের বিখ্যাত পর্যটন স্পট চেরাপুঞ্জি যাতায়াত সহজ করতে ভোলাগঞ্জ শুল্ক স্টেশনে ইমিগ্রেশন চালুর বিষয়টিও প্রক্রিয়াধীন। যদি ভোলাগঞ্জে আমরা এটা চালু করতে পারি, ইমিগ্রেশনটি খুব সহজেই মাত্র আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে চেরাপুঞ্জি যেতে পারবে। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে সিলেটের পর্যটন নির্ভর অর্থনীতিতে অভূতপূর্ব পরিবর্তন হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পর্যটন দিবস ও খবর জানাতে চট্টগ্রামের ফয়েজ লেক থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, ফয়েজ লেকে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ আফরিন। এই আন্তর্জাতিক এই যে দিবসটি উপলক্ষে আজকের যে আয়োজন পর্যটন দিবসে আমরা চট্টগ্রামের বিভিন্ন পর্যটন এলাকা আজকে সকাল থেকে আমরা ঘুরেছি, দেখেছি, সংবাদ সংগ্রহ করেছি। এখন ফয়েজ লেকে আছি। এখানে দর্শনার্থীদের সংখ্যা অন্যান্য সময়, করোনা ছাড়া যে সময়, কোভিড ছাড়া ওই সময়টিতে যেরকম ভিড় থাকে সেরকম ভিড় কিন্তু নেই, একেবারেই কম দর্শনার্থী আছেন। আমরা ফয়েজ লেকের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাত্র খুলেছে এবং শিক্ষার্থীদের পরীক্ষার তোড়জোড় শুরু হয়েছে, সেহেতু এখন কেউ ঘুরতে আসছেন না। একই সঙ্গে অন্যান্য অফিস সহ বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো থেকেও দল বেঁধে ঘুরতে আসা সেটি আসলে মানুষের মধ্যে সেই প্রবণতাটি এখন কম। একই সঙ্গে এই করোনা মহামারীর কারণে মানুষের আর্থিক অবস্থাও তেমনটি ভালো না যে মানে সবাই ঘুরতে যাবেন, কিন্তু ঘোরার ইচ্ছা মানুষের আছে। অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন অনেক দিন ধরে তারা এরকম ঘুরতে আসতে চেয়েছেন কিন্তু পারছিলেন না করোনা পরিস্থিতির কারণে। আবার অনেকেরই আর্থিক সঙ্গতির কথাও তারা বলছিলেন। আমরা ফয়েজ লেকে এসে যেটি দেখেছি, সরকারের নির্দেশনা শুরুতে যেটি ছিল যে 50% দর্শনার্থী প্রবেশের, কিন্তু এখানে 20% দর্শনার্থীও নেই, এমন একটি অবস্থা। আর উন্মুক্ত যে বিনোদন কেন্দ্রগুলো আছে যেমন পতেঙ্গা সমুদ্র সৈকত, সেখানে মানুষের ভিড় আছে, কিন্তু এখন আবহাওয়া এরকম যে কখনো ভ্যাপসা গরম, কখনো ঠান্ডা, কখনো বিনা নোটিসে বৃষ্টি নামে, যেহেতু শরৎকাল। এই সময়টিতে আসলে মানুষজন যারা বাইরে এসেছেন ঘুরতে তারাও একরকম কষ্টে আছেন মানে গরমের তীব্রতায়। আর এই চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় আসলে তেমনটি নেই। যারা আছেন এরা খুব একেবারেই আশপাশের এলাকার বা কাছের মানুষজন, খুব দূর থেকে অনেক মানুষজন আসছেন এরকম কিন্তু আমরা এখনও দেখিনি। ফয়েজ লেকে নানা ধরনের ব্যবস্থা আছে বিনোদনের। এখানে জানেন যে সি ওয়ার্ল্ড আছে, এখানে অনেকগুলো কটেজ আছে এবং এই পুরো লেকটিতে নৌকো দিয়ে ঘোরা যায় এবং এখানে আবাসিক ব্যবস্থাও আছে থাকার জন্য। 2 দিন 3 দিনের জন্য কেউ যদি থাকতে আসেন পরিবার নিয়ে, সেই ব্যবস্থাও আছে। তবে দর্শনার্থীদের সংখ্যা কম এখন পর্যন্ত ফয়েজ লেকে আমরা যেটি দেখছি। অন্যান্য সময় যেরকম উপচে পড়া ভিড় থাকে সেই ভিড়টি কিন্তু চট্টগ্রামের এই শুধু ফয়েজ লেক নয়, অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোতেও নেই। বেসরকারি ব্যবস্থাপনা যারা আছেন তারা বলছেন যে করোনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে উঠতে কয়েক বছর লেগে যেতে পারে তাদের। আফরিন, ফিরছি আপনার কাছে। বিশ্ব নদী দিবস উপলক্ষে বরিশালে কেমন দেখতে চায় কীর্তনখোলা সহ অন্যান্য নদ নদী ও খালসমূহ বিষয়ক রিভার টক অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার। এ সময় বক্তারা বলেন, কীর্তনখোলা সহ সকল নদী খালের তীরভূমিতে সিএস ম্যাপ ধরে অবৈধ দখলদারকারীদের তালিকা প্রকাশ করে অবিলম্বে তাদের স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। একই সাথে নদী দূষণ বন্ধ ও নাব্যতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। মুখী কচু চাষ করে সফলতা পেয়েছেন গাইবান্ধার কৃষকরা। কচু চাষ করে এলাকার চাহিদার পূরণের পাশাপাশি অন্যত্র বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
আবহাওয়া ও মাটি উপযোগী হওয়ায় প্রাকৃতিকভাবেই গাইবান্ধা জেলা কচু চাষের জন্য বিশেষ উপযোগী। জেলার পলাশবাড়ি, শাখাটা, গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুরে প্রতি বছরই চাষ হচ্ছে মুখী কচু। কৃষকরা জানান স্বল্প খরচে লাভ বেশি হয়। বাজার দর ভালো পাওয়ায় ও আলুর বিকল্প সবজি হিসেবে ব্যবহার করায় এই জাতের কচু চাষে নতুন সম্ভাবনা দেখছেন তারা। প্রতি বিঘা জমিতে কচু চাষে খরচ হয় 9 থেকে 10,000 টাকা, আর সেই কচু বিক্রি হয় 40 থেকে 50,000 টাকা। 18 মাটি 26,000 টাকা বলেছে। কচুর আবাদ মোটামুটি ভালো, দাম ভালো পায়, মূল্য পাচ্ছে, সবাই বৃদ্ধি হচ্ছে, সবাই উপকার হচ্ছে। জমি থেকে মুখী কচু পাইকাররা কিনে নিয়ে যাচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। বাছাই করে গ্রেডিং করে বাছাই করে আমরা ঢাকা কারণ বাজার পাঠাচ্ছি। 13 টাকা 17 টাকা কেজি কেনা পরে আর কি, ওখানে 18 টাকা 20 টাকা কেজি বিক্রি করা হয়। এই কচু লাভজনক ফসল হওয়ায় কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। কচু গাইবান্ধাতে 535 হেক্টর জমিতে আমাদের চাষ হয়েছে। এই ফসলে কিন্তু খরচ খুব একটা হয় না, বিঘাপতি খরচও প্রায় 4,000-5,000। 1 বিঘা করে চাষিরা প্রায় 30-40 হাজার টাকা তারা কিন্তু লাভ করতে পারে। এটা খুবই লাভজনক একটা ফসল। এবছর জেলায় 535 হেক্টর জমিতে মুখী কচুর চাষ করেছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত জারফেরা ফুলের চারা উপহার দেওয়া হয়েছে সাভারের ফুল চাষিদের। দুপুরে আশুলিয়ার জিরাবোতে পল্লী মঙ্গল কর্মসূচি নামে একটি বেসরকারি সংস্থার টিস্যু কালচার ল্যাব থেকে এসব চারা কৃষকদের দেওয়া হয়। এর আগে ল্যাবটি পরিদর্শন করেন ওই সংস্থার কর্মকর্তা ও ফুল চাষিরা। কৃষি জমিতে ব্যবহার এবং বিক্রি দুদিক থেকে লাভ হওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় জনপ্রিয় হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন। গরুর গোবর দিয়েই কলাপাড়ার অনেক কৃষক পরিবার কেঁচো সার উৎপাদন করছেন। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে এই সার জমিতে ব্যবহার করছেন সবজি চাষিরা। এ কাজে প্রযুক্তি সহ বিভিন্ন সহায়তা দিচ্ছে কারিতাস বাংলাদেশের প্রয়াস প্রকল্প। শেষ করছি দেশ সংবাদ।